জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশ বাহিনীকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরও বলেন, অতীতে অন্যায় আদেশ পালন করতে গিয়েই পুলিশকে জনরোষে পড়তে হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচার সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করে সব ব্যবস্থা ধ্বংস করেছে। নির্বাচনের আগের সময়টা অত্যন্ত কঠিন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় রাজপথের যে কোনো আন্দোলনে পুলিশকে গত ৮ মাসের মতো ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। অনুষ্ঠানে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৬২ জনকে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম ও রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম প্রদান করা হয়। শাসনামলের ১৫ বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গেছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। গত আগস্টে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, সে সময় এদেশের আইনশৃঙ্খলা বাহিনী ভঙ্গুর অবস্থায় ছিল। পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হয়েছিল। সরকার পরিস্থিতির উন্নতির জন্য যা কিছু প্রয়োজন সব রকমের ব্যবস্থা নিয়েছে। এবার সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের আওতায় আনতে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন সিইসি। সকালে নির্বাচন ভবন অডিটোরিয়ামে প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়ন সেমিনারে অংশ নেয় জামাত ইসলামী, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ ২০টির বেশি রাজনৈতিক দল। এ সময় সিইসি বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী প্রবাসীদের ভোট নিশ্চিত করতে কমিশন কাজ করছে। জামাত বলছে, প্রবাসীদের ভোট গ্রহণ নিশ্চিত করতে না পারা গণতন্ত্রের ঘাটতি। ৩টি পদ্ধতির মধ্যে প্রক্সি ভোট নিয়ে আরও গবেষণার তাগিদ দেয় দলটি। অন্যদিকে গণ অধিকার পরিষদ মনে করছে, প্রবাসীদের ভোটিং এর ৩টি পদ্ধতিতেই ত্রুটি রয়েছে। আর এনসিপির মত, প্রক্সি ভোটিং নিয়ে সমস্যা রয়েছে। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন, আমাদের যত এক্সারসাইজ আছে, ইট উইল অল এন্ড ইন ফিউটিলিটি। অল এক্সারসাইজেস উইল এন্ড ইন ফিউটিলিটি যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই। কারণ এই সমস্ত কাজে আউট অফ কান্ট্রি ভোটিং এ একটা ধরনের সিম্পলিসিটি যেমন ইম্পর্টেন্ট, তারপরে আইন কানুনের পরিবর্তন যাতে যথাসম্ভব কম করতে হয়, কস্ট ইফেক্টিভ যাতে হয় এবং মানুষের ট্রাস্ট যাতে থাকে, এগুলো সব এনশিওর করে আমাদেরকে আগাতে হবে। প্রবাসী শ্রমিকদের, প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আমরা দাবি করেছি। কাজেই আজকে যে উদ্যোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়ার কথা বলা হয়েছে, এই উদ্যোগের প্রতি আমাদের শুধু সমর্থন না, এটা আমাদেরই দাবি। প্রক্সি ভোটের ক্ষেত্রে অনেক সময় যিনি ভোট মূল ব্যক্তি তার মতের প্রতিফলন নাও হইতে পারে। ধরে নিলাম যে 10% লোকের মতের প্রতিফলন হবে না, তাহলে ১.৫ কোটি ভোটারের মধ্যে ১৫ লক্ষ ভোটারের মতের প্রতিফলন নাও হইতে পারে প্রক্সি ভোটে। সংস্কার এবং নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ১৬ বছরের বঞ্চনা পূরণে ভূমিকা রাখতে ঐকমত্য কমিশনকে আহ্বান জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটির সাধারণ সম্পাদক সাইফুল আশা করেন, জুনের শুরুতেই ন্যূনতম ঐকমত্য তৈরি হবে। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। এ সময় সূচনা বক্তব্যে ডক্টর আলী রিয়াজ বলেন, গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হওয়া জন আকাঙ্ক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়াই জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য। জুলাই সনদ তৈরিতে সব রাজনৈতিক দলকে নিয়ে পথ খোঁজার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। ডক্টর আলী রিয়াজ বলেন, রাজনৈতিক ঐক্যের উপর নির্ভর করবে সংস্কার প্রক্রিয়া কতটুকু সফল হবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানই শুধু নয়, 16 বছর ধরে আমরা দেখেছি কিভাবে আমাদেরকে নিপীড়ন মোকাবেলা করতে হয়েছে, নির্যাতন মোকাবেলা করতে হয়েছে, গুম খুন মোকাবেলা করতে হয়েছে। আমরা একটি জাতীয় সনদ তৈরি করতে চাই, সকলে মিলে চাই।
এটা কেবলমাত্র ঐকমত্য কমিশনের আকাঙ্ক্ষার বিষয় নয়, এটি কেবলমাত্র এই সরকারের আকাঙ্ক্ষার বিষয় নয়। জাতীয় ঐক্যমত্য কমিশন তার যদি প্রজ্ঞা দূরদর্শিতার পরিচয় দিতে পারেন, আমি বিশ্বাস করি এবার আগামী মে মাসের মধ্যে না হলেও আর্লি জুন আমরা দলগুলোর মধ্যে আলাপ আলোচনা করে বোঝাপড়া তৈরি করে আমরা ন্যূনতম জাতীয় ঐক্যের প্রশ্নে আমরা একমত হতে পারব। জামায়াতে ইসলামী নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার উপর আস্থা রাখতে চায়, তবে আগামী এপ্রিলের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন ধর্মের অনুসারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় জামাতের শীর্ষ নেতা আরও বলেন, মজলুম দল হিসেবে জামাতে ইসলামী অবশ্যই নিবন্ধন ফিরে পাবে। সভায় জামাতের আমির আরও বলেন, ক্ষমতায় না গেলেও জামাতে ইসলামী সব ধর্মের মানুষের পাশে থাকবে। এর আগে দেশব্যাপী জামাত গণসংযোগের অংশ হিসেবে সকালে কুলাউড়ায় পৌঁছান তিনি। পরে ভুকসিম এল ইউনিয়নের দাওয়াতি সভায় তিনি অংশ নেন। নিজ এলাকা কুলাউড়ায় দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেবেন জামাতের আমির। প্রধান উপদেষ্টা বলেছেন যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের ভিতরে নির্বাচন দিবেন। আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে ঠিক থাকবেন। আমরা দেখতে চাই না যে তিনি তার কথা বদলাবেন, এবং আমরা আস্থা রাখতে চাই যে আশা করি তিনি তার কথার উপরে থাকবেন। আমরা বলেছি যে ফেব্রুয়ারির মাঝামাঝি ইলেকশন হলে ভালো। একান্ত যদি 1-2 মাস লাগে, আমাদের এই কথাটা কোরআনের কোনো আয়াত না যে এটা পরিবর্তন করা যাবে না, প্রয়োজন, তাহলে নেক্সট সুযোগটা হতে পারে রোজার পর এপ্রিল মাস। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির আলাদা 2 মামলায় সাবেক এমপি শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে আদালতে হাজির হয়ে আলাদা 2 মামলায় আত্মসমর্পণ করেন তিনি। প্রথমে কর ফাঁকির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত 7 প্রদীপ কুমার রায়ের আদালতে আত্মসমর্পণ করলে সেখানেও তার জামিন হয়নি। এরপর এই সময় আসামি পক্ষের আইনজীবীর আবেদনে কারাবিধি অনুযায়ী ডিভিশন ও চিকিৎসার নির্দেশ দেন আদালত। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার 3য় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আলোচিত এই মামলায় শিশু আসিয়ার বোন সহ গুরুত্বপূর্ণ 10 সাক্ষী সাক্ষ্য দেন। এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঝিনাইদহ জেলা কারাগার থেকে 4 আসামিকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাদের উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এই মামলায় পর্যায়ক্রমে 36 জনের সাক্ষ্য গ্রহণ করবে আদালত। শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় 23 এপ্রিল অভিযোগ গঠনের পর শুরু হয় বিচার কাজ। 2011 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রদল কর্মী আবিদুর রহমান আবিদ হত্যা মামলার 12 আসামিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। 2011 সালের 19 অক্টোবর 3 বার পিটুনির পর আবিদকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। 21 অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি। পরে এই ঘটনায় আবিদের মামা বাদী হয়ে 22 জনের বিরুদ্ধে মামলা করেন। চট্টগ্রাম মেডিকেলের ভিপি মফিজুর রহমান জুম্মা, চমেক ছাত্রলীগ সভাপতি সোহেল পারভেজ সহ সব আসামি ছাত্রলীগের নেতাকর্মী। পরে এজাহার থেকে 10 জনকে অব্যাহতি দেওয়া হয়। 2019 সালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত 12 আসামিকে খালাস দিয়ে রায় দেন। 4 বছর পর মামলাটি সচল করার জন্য হাইকোর্টে আবেদন করেন আবিদের মামা মামলার বাদী নিয়ামতুল্লাহ। আবেদনের উপর শুনানি করে 12 আসামিকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন হাইকোর্ট। যারা আমার ভাইকে পিটিয়ে এভাবে নির্মমভাবে হত্যা করছে তাদের যাতে রাষ্ট্র এবং আইন সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, যাতে এইরকম বিচারহীনতার নৈরাজ্য যাতে বাংলাদেশে আর না ঘটে। এই মামলায় 22 জনকে আসামি করা হয়, কিন্তু তখনকার দিনে রাজনৈতিক প্রভাব খাটিয়ে 10 জনকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়, 12 জনের ব্যাপারে চার্জশিট দেওয়া হয়। এই মামলার বাদী যিনি আবিদের মামা ছিলেন তিনি একটি রিভিশন মামলা দায়ের করেন। আজকে রিভিশন মামলা শুনানি অন্তে
রুল জারি করেছেন এবং সকল আসামিকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশের সঙ্গে বৈঠকে সরাসরি আকাশপথে যোগাযোগ মিশন প্রতিষ্ঠা ও ভিসা সহজে আগ্রহ দেখিয়েছে আজারবাইজান। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আজারবাইজানের উপপররাষ্ট্রমন্ত্রী এলনুর মামাদভ জানান, খুব শিগগিরই বিষয়গুলো নিয়ে চুক্তির প্রস্তুতি চলছে। এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ আজারবাইজান দ্বিতীয় পলিটিক্যাল কনসালটেশন অনুষ্ঠিত হয়। প্রায় 2 ঘন্টার বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন। আজারবাইজানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উপপররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হয়েছে যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও শ্রমবাজার ইস্যুতে। ঢাকা বাকু সরাসরি ফ্লাইট চলাচল প্রাধান্য পেয়েছে বাংলাদেশের আলোচনায়। আজারবাইজানের প্রাধান্য বাণিজ্য বাড়াতে তারা প্রযুক্তি বিনিময়ে, আইসিটি সেক্টরে সহযোগিতা এবং শিক্ষার বিষয়ে আগ্রহী। We are a part of the middle corridor. A number of international transport corridors pass through the territory of Azerbaijan. That could be interesting for the logistic companies here in Bangladesh. And looked at other opportunities in areas such as the education, such as culture, such as in simplifying the obtaining visa for the citizens of both countries. So a number of agreements that we plan to be signing, and earlier today we had the second round of political consultations between the two foreign ministers. 6 দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ থেকে শাটডাউন কর্মসূচি পালন করছে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বন্ধ রয়েছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। শিক্ষক কর্মচারীরা অবস্থান করছেন এমন খবরে ক্যাম্পাসে জড়ো হয়ে শিক্ষার্থীরা প্রধান ফটক ও মূল ভবনের তালা ঝুলিয়ে দেন। দাবি মেনে না নেওয়া পর্যন্ত তালা খুলে দেওয়া হবে না বলে জানান তারা। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও শাটডাউন কর্মসূচি পালন করছে। শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মসূচি চালিয়ে যাওয়ায় পলিটেকনিকের গেটে ঝুলছে তালা। একই দাবিতে খুলনা, বগুড়া, চট্টগ্রাম সহ সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা শিক্ষার্থীদের। সারা বাংলাদেশে একযুগে সকল পলিটেকনিক শাটডাউন ঘোষণা করছে এবং প্রশাসনিক ভবন, কম্পিউটার ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এরকম সকল ডিপার্টমেন্ট আমরা তালাবদ্ধ করে রাখছি। আমরা শিথিলে আন্দোলন করতেছি, যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা পুনরায় রাজপথে ফিরে যাব। 6টা যে দাবি দেওয়া হয়েছে প্রত্যেকটা দাবি যৌক্তিক, একটা অযৌক্তিক দাবি নয়। তবুও কেন সরকার যে এরকম তালবাহানা করছে। সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট। মঙ্গলবার 414 জন যাত্রী নিয়ে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ফ্লাইটটি। বিমানবন্দরে হজ যাত্রীদের স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। হজ যাত্রীদের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনসুলেট ও বাংলাদেশ হজ মিশন হজ যাত্রীদের পাশে থাকার আশ্বাস দেন রাষ্ট্রদূত। চলতি বছর 87,100 হজ যাত্রী বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এবারও রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকাতেই 2 দেশের ইমিগ্রেশন হবে যাত্রীদের। আগামী 31 মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট, আর ফিরতি ফ্লাইট শুরু হবে 10 জুন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার মেরাদিয়ায় কোরবানির জন্য পশুর হাট বসানোর বিজ্ঞপ্তি বাতিল করেছেন হাইকোর্ট। এই কারণে এবার পশুর হাট বসানো যাবে না এই এলাকায়। মঙ্গলবার বিচারপতি জিনা তারা হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই বিষয়ে করা রিটের শুনানি করে এই আদেশ দেন। চলতি বছরের কোরবানির জন্য পশুর হাটের জন্য মেরাদিয়া এলাকা নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পশুর হাট বাতিল চেয়ে মেরাদিয়া আবাসিক এলাকার পক্ষে হাইকোর্টের রিট করা হয়। রিটের শুনানিতে আইনজীবী বলেন, আবাসিক এলাকার ভেতরে আইনগতভাবে পশুর হাট বসানোর সুযোগ নেই। এতে জনসাধারণের স্বাভাবিক চলাফেরা ব্যাহত হয়। তাই হাট বসানোর সিদ্ধান্ত বাতিল করার আদেশ চান তারা। হাইকোর্ট আবাসিক এলাকা বিবেচনায় নিয়ে মেরাদিয়া পশুর হাটের বিজ্ঞপ্তি বাতিল করে দেন। রেসিডেন্সিয়াল এলাকা হওয়ার কারণে দেখা যাচ্ছে বিভিন্ন ঘরের সামনে, বাড়ির সামনে, গেটের সামনে এই গরুর হাটগুলোর মধ্যে বসে। দেখা যায় যে গরুর হাট ঠিকই চলে যায়, কিন্তু গরুর মলমূত্র কিন্তু যায় না, মানুষের ভোগান্তির সীমা থাকে না। এই উপলক্ষে আপনার এই রেসিডেন্সিয়াল এরিয়ার কিছু লোক আমাদের কাছে আসে, লিগেল লাইটসে আসে। আমরা লিগেল লাইটসের পক্ষে একটা রিট করি যেন এই মেরাদিয়া হাটের গরুর হাটটা যেন এই বছর কোরবানিতে না বসতে পারে, সেজন্য একটা রিট করি।
সেই রিটের প্রেক্ষিতে মাননীয় বিচারপতি কাজী জিনাত হক এবং মাননীয় বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা ওনাদের দ্বৈত বেঞ্চ একটি রুল ইস্যু করে এই যে মেয়াদি হাট কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এই যে বিজ্ঞপ্তিটা সেটাকে 3 মাসের জন্য স্টে করে দেয়। রাজধানীর 60 ফিট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 4টি নির্মাণাধীন ভবনের বাড়তি অংশ অপসারণ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। দুপুরে নগরীর ওসমানগনি সড়কের খালপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায় অধিকাংশ নির্মাণাধীন ভবনের ক্ষেত্রে রাজউকের নকশা না মেনেই করা হচ্ছে। পরে নকশার বাইরে গড়ে তোলা বাড়তি অংশ অপসারণ করা হয়। কয়েকটি ভবনের ক্ষেত্রে হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়নি। যদিও রাজউক সংশ্লিষ্টরা জানিয়েছেন নির্ধারিত সময় পর এসব ভবনের বাড়তি অংশ অপসারণ করা হবে। রাজউক সূত্রে জানা যায় নকশা না মেনে ঢাকায় নির্মাণাধীন 3,382টি ভবনের অবৈধ অংশ চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে সবগুলো অপসারণ করা হবে। যেটা করছে এটা তো অবশ্যই মানে ইলিগালি করছে, এটা তো আমি বলি না যে বৈধ করছে, কিন্তু এই যে আজকে যে ভাঙতে আসবে ইতিপূর্বে অনেকগুলো কাজ হয়েছে এই টোটাল বিষয় তো আমার জানতে হবে। শুরু করার সময় তখন বলা উচিত ছিল যে এইভাবে আপনারা করতে পারবেন না, এই যে বাড়তি অংশ এভাবে করতে পারবেন না, একতলা থেকে শুরু করা উচিত ছিল। পুরো বিল্ডিংটা হয়ে গেছে, এখন আপনারা এইসব ভেঙে দিতেছেন। তারা যে এটা নিচ্ছে না বা তারা পাচ্ছে না এটা আমরা মানতে রাজি না, কারণ আপনি দেখলেন যে নিজের চোখেই যে 3টা রিট করা, তার মানে তারা পেয়েছে। এই বিল্ডিং পেলে ওই বিল্ডিং কেন পাবে না? 3টি বিল্ডিংয়ে আমরা মালিক পেয়েছি, অন্য বিল্ডিংগুলোতে দায়িত্বশীল কাউকে পাইনি, যার কারণে জরিমানা করা সম্ভব হয়নি। ইতিমধ্যে 1,50,000 টাকা জরিমানা করা হয়েছে। দুর্নীতির মামলায় পালিয়ে থাকা আসামির ব্যাপারে অনুসন্ধান করতে চাইলে অনুসন্ধানের কর্মকর্তার রেড অ্যালার্ট জারির নোটিশের জন্য আদালতে আবেদন করতে পারবেন, এমন মন্তব্য করেন দুদকের মহাপরিচালক। মঙ্গলবার দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে তিনি আরও জানান 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তদন্তের প্রয়োজনে যেই অভিযোগ সংশ্লিষ্ট যাকে মনে করবেন যে তদন্তকারী কর্মকর্তারা যে আইনানুগ প্রক্রিয়া, রেড অ্যালার্ট বলেন, সম্পদ জব্দ বলেন, ক্রোক বলেন, অ্যাটাচমেন্ট বলেন, ফ্রিজ বলেন, যা করার প্রয়োজন তাদের স্বাধীনতা, তারা এটা করতে পারবে। এলজিইডির বি স্ট্রং নামের 1,909 কোটি টাকার প্রকল্পে যন্ত্রাংশ কেনাকাটায় অস্বাভাবিক দাম নির্ধারণের প্রমাণ পেয়েছে দুদক। সকালে চট্টগ্রাম বিভাগের 6 জেলার ঘূর্ণিঝড় রোধ প্রকল্প বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। এ সময় 4টি ল্যাপটপ কিনতে 11 লাখ টাকা, প্রতিটি মোটরসাইকেল 2.5 লাখ টাকা সহ প্রত্যেক যন্ত্রাংশ কেনাকাটায় বেশি দাম ধরার প্রমাণ পায় দুদক। দুপুরে স্থানীয় সরকার অধিদপ্তরে অভিযানকালে এই অসঙ্গতি মেলে। অধিদপ্তরে এসে প্রধান প্রকৌশলী ও প্রকল্প সংশ্লিষ্টদের খুঁজে না পেয়ে সহকারী প্রধান প্রকৌশলী আব্দুল মান্নানের সাথে কথা বলে দুদকের দল পরে জানায় চট্টগ্রাম বিভাগের 6টি জেলায় ঘূর্ণিঝড় রোধ প্রকল্প গত মাসেই একনেকে অনুমোদন হয়। এসব অনিয়ম বিশ্লেষণ করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এগুলো যাচাই বাছাই করে দেখব। তবে আপাত দৃষ্টিতে আমাদের কাছে এই যে ল্যাপটপের দামটা একটু অস্বাভাবিক মনে হয়েছে, ল্যাপটপ কম্পিউটার প্লাস আরও কিছু এগুলোর আমরা আসলে বলতে পারবো মোটরসাইকেল, এরকম বিভিন্ন বিষয় আছে। ল্যাপটপ এক একটা ধরা হয়েছে হচ্ছে 4টা ল্যাপটপের দাম 11 লাখ টাকা ধরা হয়েছে, মোটরসাইকেল 2.5 লাখ টাকা। সো এটা তো আসলে সম্ভব, মোটরসাইকেল তো বিভিন্ন দামে আছে। এখন বেটার হতো যদি আমরা প্রজেক্ট শুরু হওয়ার পরে এটা নিয়ে কাজ করতাম যে ওনারা কি পরিমাণ টাকা দিয়ে মোটরসাইকেলটা কিনেছেন এবং ডিপিপিতে কত টাকা ছিল। হাসুলিয়ায় লিফটের তার ছিঁড়ে পড়ে এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। ডিএপিজেডের পুরাতন জোনের বান্দো গ্রুপের ছেগি কারখানায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন এক শ্রমিক। কারখানা ছুটির পর লিফট মেরামতের কাজ শুরু করেন ইকবাল হোসেন ও বিদ্যুৎ হোসেন নামের 2 ইলেকট্রিশিয়ান। এ সময় হঠাৎ লিফটের তার ছিঁড়ে 2 তলা থেকে নিচ তলায় পড়ে যান তারা। গুরুতর আহত অবস্থায় 2 ইলেকট্রিশিয়ানকে গাজীপুরের কেপিজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইকবাল হোসেনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানায় পুলিশ। যখন পড়ছে
১৬০০ কিলোমিটার নালা ও ৫৭টি খাল পরিষ্কার করতে চায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তবে এজন্য যন্ত্রপাতি কিনতে স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের কাছে ৪০০ কোটি টাকা চাওয়া হলে তা পাওয়া যায়নি বলে জানিয়েছেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নগরের একটি হোটেলে এক সেমিনারে তিনি আরও বলেন, বর্তমানে অধিকাংশ যন্ত্রপাতি নষ্ট থাকায় খাল ও নালা পরিষ্কার ব্যাহত হচ্ছে। জানান, নগরে যে কোনো সমস্যা তাৎক্ষণিকভাবে জানাতে নগরবাসীর জন্য আমার চট্টগ্রাম নামে একটি অ্যাপস চালু করবে সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের কর্মকর্তারা জানান, চট্টগ্রামকে প্লাস্টিক মুক্ত করতে ইউনিলিভার ১০% প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা করছে। সেই সঙ্গে সেবক ও বর্জ্য সংগ্রহকারীদের জীবন মান উন্নয়নে স্বাস্থ্য বীমা চালু করেছে ইউনিলিভার। ময়লাটাকে আমি যে কালেকশন করব, আমার ছোট্ট স্কেভেটার দরকার, বড় স্কেভেটার দরকার। তো প্রায় ৪০০ কোটি টাকার এটা প্রায় হয়েছে, প্রায় ৮-১০ মাস হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই বাজেটটা এখনো পাইনি। আমাদের ম্যাক্সিমাম ইনস্ট্রুমেন্টস কিন্তু নষ্ট হয়ে গেছে। আমাদের এটা ৩য় বছর সম্পূর্ণ হবে এবং আমরা এই বছরও আবারও আমাদের কমিটমেন্টটা আপনাদের সামনে তুলে ধরছি যে এই বছর আমরা চট্টগ্রামের জন্য 10% চট্টগ্রামের যে প্লাস্টিক বর্জ্য কনজিউমার বা সাধারণ মানুষের ব্যবহারের কারণে তৈরি হয় সেটা আমরা তুলে আনবো এবং এটা ব্যবস্থাপনা করব। ব্যাটারি চালিত রিকশা চালানোর অনুমতি দেওয়ার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছেন অটোরিকশা চালকরা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেয় কয়েকশো ব্যাটারি চালিত রিকশা চালক। তারা জানান, চট্টগ্রামে গত এক মাসে প্রায় ৩৫০০ ব্যাটারি রিকশা জব্দ করেছে মেট্রোপলিটন পুলিশ। অথচ এই রিকশাই অনেকের উপার্জনের একমাত্র সম্বল। তাই শৃঙ্খলা এনে ব্যাটারি রিকশা চালানোর সুযোগ দেওয়ার দাবি জানান তারা। আজ ভয়াল ২৯ এপ্রিল। ১৯৯১ সালের আজকের দিনে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারান চট্টগ্রাম ও কক্সবাজারের দ্বীপাঞ্চল সহ উপকূলের অন্তত ১,৩৮,০০০ মানুষ। রাতের অন্ধকারে ২৫০ কিলোমিটার গতির ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় এলাকা। গৃহহীন হয়ে পড়েন কয়েক লাখ মানুষ। প্রতি বছরের আজকের দিনে শোকাবহ পরিবেশ তৈরি হয় চট্টগ্রাম ও কক্সবাজারে। বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরণ, আলোচনা সভা, র্যালি সহ আয়োজন করা হয় নানা কর্মসূচি। এবারও দিবসটি ঘিরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজন করা হয়েছে চিত্র প্রদর্শনী। সেদিন দেশি বিদেশি সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়া ছবি স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। এছাড়া উপকূলে টেকসই বাঁধ নির্মাণ, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের দাবিতে মানববন্ধন ও সভা করেছে বিভিন্ন সংগঠন। কানাডার ৪৫তম ফেডারেল নির্বাচনে জয়লাভ করল ক্ষমতাসীন লিবারেল পার্টি। দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি। কানাডা ব্রডকাস্টিং কর্পোরেশনের ফলাফল ঘোষণার পর উল্লাসে মেতে ওঠেন লিবারেল পার্টির সমর্থকরা। ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করার জন্য অর্থনীতিবিদ মার্ক কার্নিকেই বেছে নিয়েছেন কানাডাবাসী। অন্যদিকে প্রাথমিক ফলাফল দেখেই হতাশ কনজারভেটিভ পার্টির সমর্থকরা। তারা এই ফলাফল মেনে নিতে পারছেন না। কানাডার এবারের নির্বাচনের প্রধান চরিত্র হয়ে উঠেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নজিরবিহীন ব্ল্যাকআউটের ধাক্কা কাটিয়ে উঠছে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল। প্রায় একদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর সংযোগ পুনর্স্থাপন শুরু হয়েছে স্পেন, পর্তুগাল ও ফ্রান্সে। মঙ্গলবার পরিস্থিতি প্রায় পুরোপুরি স্বাভাবিক হয়েছে স্পেনে, সচল হয়েছে পর্তুগালের সাবস্টেশনগুলো। ফ্রান্সের দক্ষিণাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে আরও আগেই। সোমবার ইউরোপের সাইবেরিয়ান উপদ্বীপ অঞ্চলের দেশগুলোতে স্থানীয় সময় সকাল বেলা 11:30 থেকে 12:30টার মধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। এর ফলে স্পেনের রাজধানী মাদ্রিদ, বার্সেলোনা শহর ও পর্তুগালের রাজধানী লিসবনের মেট্রো ব্যবস্থা বিকল হয়ে পড়ে। আংশিক বন্ধ হয়ে পড়ে অঞ্চলটির প্রধান বিমানবন্দরগুলো। বিলম্বিত হয় বিপুল সংখ্যক ফ্লাইট। অসংখ্য স্কুলে ক্লাস স্থগিত হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণ এখনও স্পষ্ট নয়। সাইবার হামলা হয়েছে বলে ধারণা করা হলেও কোনো প্রমাণ মেলেনি, জানিয়েছে স্প্যানিশ ও পর্তুগিজ প্রশাসন। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে শতাধিক অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন্দ্রীয় বাহিনীর অভিযানে একটি নাইট ক্লাব থেকে গ্রেপ্তার করা হয় তাদের। রোববার মার্কিন মাদক নিয়ন্ত্রক সংস্থা জানায়, অভিযানের সময় ক্লাবটিতে 200-র বেশি মানুষ থাকলেও এদের মধ্যে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বাস করছিল বিভিন্ন দেশের 114 জন। তাদের আটকের পর দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই অবৈধ অভিবাসন বিরোধী পদক্ষেপ জোরদার করেছে প্রশাসন। তবে এক অভিযানে এত বিপুল সংখ্যক অভিবাসীকে গ্রেপ্তারের ঘটনা এটিই প্রথম।
একদিন আগেই ফ্লোরিডা অঙ্গরাজ্যে 4 দিনের অভিযানে প্রায় 800 অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের খবর জানায় দেশটির অভিবাসন ও শুল্ক বিষয়ক আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা আইস। মিশরের রাজধানী কায়রোতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে গাজা অস্ত্রবিরতি আলোচনায়। দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মিশরীয় সূত্র বলছে, অবরুদ্ধ উপত্যকায় দীর্ঘমেয়াদী অস্ত্রবিরতির লক্ষ্যে প্রাথমিক সমঝোতা হয়েছে, কিন্তু এখনও জটিলতা রয়েছে গাজার শাসক দল হামাসের সশস্ত্র শাখা সহ বেশ কিছু বিষয়। ইসরায়েলি অবরোধ প্রত্যাহারের আগে কোনোভাবেই নিরস্ত্রীকরণে রাজি নয় হামাস, যা ইসরায়েলের অন্যতম প্রধান দাবি। এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল বা হামাস। 1.5 বছরের ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 52,314 জনে। এদিকে ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বিরোধের মধ্যেই 15 জুন পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বার। তাকে বরখাস্তের চেষ্টার প্রেক্ষিতে দেশ জুড়ে বিক্ষোভ ও নতুন করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হলেও শেষ পর্যন্ত সফল হল নেতানিয়াহুর কৌশলী। ভয়াবহ দাবানলে পুড়ছে দক্ষিণ কোরিয়া। একদিনের ব্যবধানে পুড়ে গেছে প্রায় 650 একর অঞ্চল। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের শহর দায়েগুতে সোমবার দুপুরে দাবানল শুরু হয়। আগুন নিয়ন্ত্রণে 53টি হেলিকপ্টারের সহায়তায় কাজ করছে 1,500-এর বেশি দমকল কর্মী। রাতভর কাজ করে ওই এলাকার 82% বনের আগুন নিয়ন্ত্রণে এনেছেন তারা। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রাজধানী সিওল থেকে প্রায় 233 কিলোমিটার পূর্বে দায়েগু শহরে দাবানলের সূত্রপাত হয়। বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয়কেন্দ্রে। গেল মার্চ মাসে দেশটির ইতিহাসে ভয়াবহ দাবানলে প্রাণ হারিয়েছিল 30 জন। পুড়ে গিয়েছিল বহু ঐতিহাসিক স্থাপনাও। স্টারলিংকে টেক্কা দিতে প্রথম কুইপার ইন্টারনেট স্যাটেলাইট মহাকাশে পাঠালো অ্যামাজন। সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে কুইপার ব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশনের প্রথম 27টি স্যাটেলাইট একযোগে উৎক্ষেপণ করে অ্যামাজন। কুইপার প্রকল্পের অংশ হিসেবে পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রথম ধাপে মোট 3,236টি স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা রয়েছে অ্যামাজনের। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় যোগাযোগ কমিশনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী 2026 সালের মাঝামাঝি নাগাদ অন্তত এর অর্ধেক 1,618টি স্যাটেলাইট মহাকাশে স্থাপন করতে হবে অ্যামাজনকে। $1,000 কোটি এই প্রকল্প 2019 সালে প্রথম প্রকাশ করে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। কুইপারের মাধ্যমে বিশ্বজুড়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের বাজারে ইলন মাস্কের স্টারলিংকের একচ্ছত্র আধিপত্য খর্বের প্রত্যাশা অ্যামাজনের। We are now 7 miles in altitude, moving at semi-pass through the center of the rain track as expected. ফেডারেশন কাপের ফাইনালে নাটকীয় জয়ে উল্লাস বসুন্ধরা কিংসের। ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে টাইব্রেকারে তপু রিমনরা আবাহনীকে হারিয়েছেন 5-4 ব্যবধানে। এ নিয়ে টানা দ্বিতীয় আর আসরের চতুর্থ শিরোপা জিতল জায়ান্ট ক্লাবটি। ফাইনাল ম্যাচের বাকি 15 মিনিট খেলতে মঙ্গলবার মাঠে নেমে ব্যবধান বাড়াতে উঠে পড়ে লাগে দুদল। সুযোগও পায় ঢাকা আবাহনী, তবে বসুন্ধরা কিংসের জালে বল জড়াতে ব্যর্থ হয় আসরের সর্বোচ্চ চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাই ব্রেকারে, সেখানে চলে দুদলের লড়াই। তবে বসুন্ধরা কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ আবাহনীর একটা শট আটকে দেয়। আসরের সর্বোচ্চ 13 বার শিরোপা জয় থেকে বঞ্চিত হতে হয় কোচ মারুফুল হকের দলকে। সবুজ প্রেসারটা নাকি সে বৃত্তেই থাকবেন। লেফট ফুটের শট, দেসিয়ালের গোল। কিংসের 5-5 ফেডারেশন কাপের শিরোপা বসুন্ধরা কিংসের ঘরে। চতুর্থ শিরোপা জিতে নিল বসুন্ধরা কিংস। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের টানা ব্যর্থতায় ক্লাবটির কোচ কার্লো আনচেলত্তির বিদায় এখন প্রায় অনেকটাই নিশ্চিত। তবে সব ঠিক থাকলে আগামী জুন মাসেই স্পেন ছাড়বেন এই ইতালিয়ান কিংবদন্তি। দ্য অ্যাথলেটিক এবং ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর দাবি, আগামী ক্লাব বিশ্বকাপের আগেই ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নেবেন কার্লো। এরপরেই শেষ হবে রিয়াল মাদ্রিদের সাথে এই অভিজ্ঞ কোচের দ্বিতীয় অধ্যায়। 2013 সালে প্রথমবার রিয়ালের দায়িত্ব নিয়েছিলেন তিনি। সেবার রিয়ালকে বিখ্যাত লা ডেসিমা জিতিয়ে 2015 সালে দায়িত্ব ছাড়েন এই কোচ। এরপর 2021 সালে আবারও দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়ে 2 মেয়াদে রিয়ালের হয়ে জেতেন 2টি লা লিগা ও 3টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। তবে শোনা যাচ্ছে আনচেলত্তির জায়গায় নতুন দায়িত্ব নেওয়া হতে পারে ক্লাবটির সাবেক কিংবদন্তি শাবি আলোনসোকে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লড়াই শুরু হচ্ছে আজ রাতে। প্রথম সেমিফাইনালে মাঠে নামবে 2 জায়ান্ট আর্সেনাল ও প্যারিস সেন্ট জার্মেই। বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে 2 দলের
মহারণ। প্রথমবারের মতো ইউরোপ সেরা ট্রফি ঘরে তোলার সুযোগ এসেছে আর্সেনাল ও পিএসজির সামনে। 2005-06 মৌসুমে ফাইনাল উঠলেও বার্সার কাছে 2-1 গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আর্সেনাল। তবে এবার যেন অন্যরকম এক আর্সেনালেরই দেখা পেয়েছে ফুটবল ভক্তরা। বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদকে বিদায় করে সেমি টিকিট পেয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। অন্যদিকে গেল দশকে কারি অর্থ খরচ করেও চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি পিএসজির। 2020 সালের ফাইনালে বায়ার্নের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। তবে এবারের আসরে লিভারপুল, অ্যাস্টন ভিলার মতো দলকে হারিয়ে আত্মবিশ্বাসী লুই এনরিকের পিএসজি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন www.ekhon.tv।